আমাদের আহারের যে ব্যবস্থা হয় তার মধ্যে ফল একটা অন্যতম বিষয়। এখানে যারা আয়োজন করেছেন জনাব আমজাদ সরকার, তিনি আমাদের ধর্মীয় চেতনা থেকে কথা বলবার চেষ্টা করেছেন। তো আমাদেরকে সেই বিশ্বাসে যেতে গেলে তো সেই ধর্মের কাছে যেতেই হবে, নাস্তা আমরা তো সৃষ্টি করবো। বিশ্বাসটা হচ্ছে ঈশ্বর আল্লাহ। কাজে তিনি কোরআন শরীফে কিন্তু বহুবার এই গাছের কথা বলার চেষ্টা করেছেন, প্রবহমান ঝর্ণার কথা তিনি বলেছেন, এবং তার টানগুলোকে আমরা কি করে অস্বীকার করবো, এই ফুল ফল। এবং তিনি বলছেন যে তোমাদের খাবারের জন্য আমি সুস্বাদু ফল দিয়েছি, এবং এইরকম যে শস্য তিনি দিয়েছেন, সবকিছু মিলেই কিন্তু এটা পরিপূর্ণভাবে তার কাছেই আমাদের ঋণ। এবং আমাদের সভ্যতার যে বিকাশ, সেই সভ্যতার বিকাশের সাথেও কিন্তু ফল ওতপ্রোত করে জড়িত। আমি যখন ইতিহাস পড়ি, আমার সেই গ্রিক সভ্যতা বলি বা তারও আগে যখন আমরা ইতিহাস খুঁজতে যাই, তখন কিন্তু আমাকে বলা হয় যে এক সময় মানুষ গুহাবাসী ছিল, এক সময় মানুষ বনবাসী ছিল, এবং এই মানুষগুলো যখন বনবাসী ছিল কি খেত? তাদের প্রধান খাবার ছিল ফল। কাজে আমি তো ঐতিহাসিকভাবে বা আমাদের ইতিহাসের দিক থেকে যদি আমি আসি, তাহলে আমার ফল দিয়েই তো জীবনটা চর্চা ছিল, জীবন আমি গড়ে উঠেছি, বেঁচে থেকেছি। আমার পূর্বপুরুষরা এই ফল খেয়ে খেয়ে পরিপুষ্ট হয়েছেন, বেঁচেছে। তখন তো এত রকমের রান্না করে খাবারের অবকাশ আসলে ছিল। এবং আল্লাহর অশেষ রহমতে ফলটা কিন্তু রান্না করে খেতে হয় না। আমরা যখন আম খাই রান্না করতে হয় না, কাঁঠাল যখন অথচ পাকা খাই তখন রান্না করতে হয় না, খেজুর রান্না করতে হয় না। তাহলে এইটাও তো একটা বড় নিয়ামত যে আমরা সমস্ত কিছু খাচ্ছি, যে ফলগুলো খাচ্ছি সেটা রান্না করে আপনি খেতে কষ্ট করে খেতে হচ্ছে, সেটা আমরা তৈরি পাচ্ছি। এবং সেই যে ইতিহাসের জায়গা থেকে ধীরে 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 মানুষ যখন সমান্তরালভাবে স্থলে এসছে, তখন সেখানে তো তারা বীজ রোপণ করেছেন, ফলের বীজ থেকে ফলের গাছ হয়েছে, শস্য রোপণ করেছেন। আমরা তো জানি যে নারীরাই হচ্ছেন প্রথম কৃষক, নারীরাই প্রথম কৃষির উদ্গাতা, তারাই প্রথম বীজ বপন করে করে আমাদের এই জায়গাগুলোকে এত সবুজ করেছেন, ফসল উৎপাদন করেছেন। তো সেইভাবে ওই গাছ থেকে ধীরে 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 সেই ফলের যে প্রসঙ্গটা এসেছে, আমার তো মনে হয় হাজার হাজার রকমের ফল আছে। আমরা কয়টার নাম জানি, হয়তো অল্প কয়টার নাম আমরা জানি, 10টা 12টা 15টা 20টা, এর বাইরে কিন্তু আমরা অল্প নাম আসলে জানি না। কাজেই অসংখ্য ফলের মধ্যে আমাদের একটা এখনকার ট্র্যাডিশন আমি বলবো যে বাড়ি বাড়ি খাওয়া তো উঠে গেছে অনেকদিন। এখন কিন্তু সবাই আমরা যারা গুটি বা এখানে আসি, সেটা কিন্তু জন্মদিন আমরা এখানে পালন করি, আমাদের অন্যান্য দিনও আমরা এখানে পালন করি, ফল আমরা এটা এখানে খাই। কিন্তু আগে যেমন ছিল, যেখানে সুনীল বা অন্যান্য তুলনা করছিলেন যে বাড়ির টিনের চালে আম পড়লে যে শব্দটা হয়, ও শব্দ তো আসলে হার্টের মধ্যে হয়। এবং আমরা যখন ছোটবেলায় দেখতাম টিনের ঘরের মধ্যে অনেকগুলো গাছ ছিল, যেখানে পড়তো কতক্ষণে যাবো, থাকবে কি ওই চিন্তাটা ঘুম হয় না, যাতে আমরা থাকবে। যদি শিয়াল খায় বা কেউ মজার খাইনি আছে আমগুলোতে যে আবার পিছলে পড়তো, সেগুলো তো আছেই। হ্যাঁ, কাজেই এই যে টেনশন আবার যে আমরা পাবো না বোধ হয়, কেউ যদি নিয়ে যেতাম পাওয়া যায়, এই শব্দগুলো এখন তো কানে বাজে আমাদের। কিন্তু আমাদের ছেলেমেয়েরা এই শব্দগুলো সেভাবে শুনবে না, কেন? তারা তো পাকা বাড়িতে থাকে অনেকেই। দ্বিতীয়ত সেই আম গাছ তো আর নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে বেগুন গাছের তলায় হাট বসবে। তার ভবিষ্যতের মানুষ একটা প্রবন্ধ আছে, সেখান থেকে বলেছিলেন বেগুন গাছ। আমরা বোধহয় সেই জায়গায় যাচ্ছি। এখন আমের উচ্চতা কতটুকু? টিনের ঘর ছেড়ে আম যায় না, কিন্তু হাড়িভাঙা আম সেদিন দেখলাম, ওদের মধ্যে গেলাম যখন, তখন চিকলি নদী যদি বললাম বা যে বাড়িতে গেলাম আমরা, সেখানেও দেখলাম গাছগুলা ওই ছোটো, সেখানে মাটির ছুঁই ছুঁই আম পড়ে আছে। তাহলে টিনের ঘরে তো আমার পড়বে না, কত বড় গাছ তো হবে না, টিনের ঘরে আম আমি কি করে পাবো? সেখানে আমি তখন পাবো বলে হয় না। তো সেই আম, জাম, কাঁঠাল, লিচু, কদবেল, তারপরে তরমুজ, তারপরে শশা, পেঁপে, কামরাঙ্গা, তারপরে আমলকি, হর্তকি থেকে শুরু করে আমাদের ফল টপা অনেকগুলো ফল আছে। এবং আমরা সেই আয়োজনটা দেখি যে নতুন করে মনে করিয়ে দেওয়া যে এই ফলগুলো আমাদের মধ্যে আছে। যেমন আমাদের জসিমউদ্দিন তার মামার বাড়ি কবিতা তিনি বলার চেষ্টা করেছেন, আম কাঁঠালের বোনের খানে মামার বাড়ির ঘর, আকাশ হতে জ্যোৎস্না কুসুম ছড়ে মাথার ঘর। মামার বাড়ি তো যাওয়া হতো কিসের জন্য? আম কাঁঠাল খাওয়ার জন্যই সেই মামার বাড়িতে যাওয়া হতো। মামার বাড়ির আম কাঁঠাল না খেলে মনটা ভরতো না। ছোটবেলা আমরাও মায়ের সাথে নানা বাড়ি চলে যেতাম সেই আম কাঁঠাল খাবার জন্য। এবং আগে তো ভাড়ে ভাড়ে আসতো, তাদের অভিজ্ঞতা আছে, একটু আগে তারা জানে যে
মেয়ের বাড়িতে আম না পাঠালে হবে না। এখন যেমন আপনি দেখেছেন ওই যে আপনার সুমন যে এমপি সাহেব, মানে সিলেট এলাকায় হ্যাঁ রেজিস্ট্রার সময় এখনো একটা সংস্কার কাজ করে, যেটা কিন্তু নারী নির্যাতন অন্যতম সংস্কার। এটা হচ্ছে ইফতারের সময়, রোজার সময় মেয়ের বাড়িতে মানে খুব সমৃদ্ধ করে খাবার এবং ইফতার পাঠাতে হবে, না হলে হবে না। তাহলে মেয়ে অত্যাচার করে, তোমার বাবা মা থেকে দিও না, ছাড়াছাড়ি হয়ে যায়, এরকম একটা ঘটনা। তখন এরকম ঘটতো না, কিন্তু আম কাঁঠাল ভারে ভারে আসতো, তখন কিন্তু ভার আসতো। আমরা দেখি বাউকার মধ্যে নিয়ে সামনে দুটো ডালি বাঁধা আছে চিকার মতো করে, এখানে 2 ডালি ভর্তি করে আম আসছে, পিছনে দুধের কলসি আসছে। এগুলো সেই স্মৃতি অতীত আমরাই দেখেছি এই বয়সে সেই জায়গাটা। আবার ওই একই কবিতার ভিতরে জসিমউদ্দিন বলার চেষ্টা করেছেন, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠে রঙিন করি মুখ, কাঁদে ভরা খেজুর গাছে পাকা খেজুর দোলে, ছেলে মেয়ে আয় ছুটে যায় আমার দেশে চলে। কয়েকটা ফলের নাম কিন্তু একসাথে আমরা পেলাম, আম পেলাম, জাম পেলাম, খেজুরও পেলাম তার কাছ থেকে। কাজেই এইভাবে দেখা যায় যে আমাদের এই ফলের যে রাজত্ব, সেই রাজত্বে আমাদের জীবন চর্চার যে বিষয়টা আছে সেটা কিন্তু অনিবার্য এক অনুষঙ্গ বলে আমার কাছে মনে হয়। এবং আমরা যদি আসি আমাদের খনার বচন, সেখানে কি আছে? সেখানেও অনেকবার এই ফলের কথা এসেছে, ফল খেলে বল হয়, তাই ফল খেতে হয়। ফল খেলে কি হয়? শক্তি হয়, সেই জন্য ফলটা খেতে হয়। তারপরে খনা তো কৃষিবিদ ছিলেন, তিনি বলছেন যে তাল বাড়ে ঝোপে, খেজুর বাড়ে কোপে। খেজুরের ডালপালা যত বেশি কোপানো যাবে তত বেশি খেজুর। আর কি হলো? ডাল বাড়ে ঝোপে, ঝোপ যত বেশি হবে তত ডাল বেশি ধরবে। আর খেজুরের ডালপালা কেটে দিতে হবে, তাহলে খেজুরটা বাড়বে, এটা তিনি বলেছেন। এবং আমাদের আজকের সময় একটা স্লোগান হয়েছে যে নিত্য নিত্য ফল খাও, বুদ্ধের বাড়ি নাকি যাও। অর্থাৎ ডাক্তারের বাড়ি আর যাওয়া লাগবে না, যদি আমি নিত্য নতুন প্রতিদিন ফল খাই তাহলে আমাকে সেখানে আর যেতে হবে না। আবার ফল খাওয়ার সময়টা কোথায়? আমার কথাই শিশুদেরও নানাভাবে চিকিৎসা করেন, পারিবারিক চিকিৎসা করেন। এখন আমাদের কিছু বলা হচ্ছে যে অত্যন্ত ফল খেয়ে খাওয়ার পরেও ফল খেয়ে, আমি কিন্তু তাই এখানে বসে। কিন্তু এখন দেখি বলা হচ্ছে যে হ্যাঁ 2 খাবারের মধ্যবর্তী সময় ফল খেতে হবে। দুপুরে ভাত খেলেন, সন্ধ্যার খাবার খাবেন, তার আগে মধ্যবর্তী সময় ফল খেতে হবে। সকালে নাস্তা করলেন, দুপুরে খাওয়ার আগে মধ্যবর্তী সময়টা ফল খেতে হবে। এবং একসময় বলা হতো যে ফল খেয়ে জল খায়, জন বলে আয় আয়। তাহলে এই যে প্রবাদগুলো, সেটাও কিন্তু আমাদের এক ধরনের নিশ্চয়তার জন্য এটি দেওয়া হয়েছে, বা এটি একটা বিষয় আছে। এবং আমাদের উপদেশমূলক কিছু কথাও বলা হয়েছে, যে গাছগুলো ধীরে ধীরে বড় হয় বা বাড়ে, সেই গাছ থেকে সবচেয়ে ভালো ফল হয়। অর্থাৎ রাতারাতি যদি গাছ বড় গেলে হবে না, যে গাছটা ধীরে ধীরে বাড়বে সেই গাছটা কি হবে? খুব ভালো ফল সেখানে ধরবে। এবং ধৈর্য এর সাথে তুলনা করা হয়েছে ফলে। আমরা যে ধৈর্য ধারণ করি, এখানে তুলনা আছে ফলের সাথে। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। কি সুন্দর ধৈর্যের সাথে ফলের তুলনা করা হয়েছে যে এই জায়গাটাতে। কাজে ফল শুধু ব্যক্তিক জীবনের খাওয়ার প্রসঙ্গ নয়, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের বচন এবং আমাদের এই যে তুলনা, সবখানে কিন্তু আমরা ফলকে খুঁজে পাই। এবং আমাদের শিশু যারা আছে, ওদেরকেও কিন্তু শিক্ষার জন্য এখন ফলের ছড়া লেখা হয়েছে, ছোটো 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 করে ফলের ছড়া লেখা হয়েছে অনেকগুলো। এবং কয়েকটা একটু যদি শোনাই, যেমন আম বলা হচ্ছে, আম হলো ফলের রাজা, দেশের সেরা ফল, টক মিষ্টি এই ফলটি সবচাইতে রসাল। অর্থাৎ শিশুদেরকে এই ফলটা চেনানো হচ্ছে 4 লাইনের ছোট্ট ছড়া দিয়ে, সেটা কতটা টক, মিষ্টি এবং রসালো হয় সেটা বলা হয়েছে। এবং পারস্যের কবি আমির খসরু, মাধ্যমে মানে বিচরণ ক্ষেত্র ছিল না, আমির খসরু 14শ শতকে যখন এসেছিলেন, তিনি আম খেয়ে খুব তৃপ্তি পেয়েছিলেন। এবং সেই আম খাওয়ার পরে তিনি বলেছিলেন যে হিন্দুস্তানের সেরা ফল হিসেবে আমি আমকে মনে করি। হিন্দুস্তানের তখনকার দিনে, তখনকার বাংলাদেশ ভারতবর্ষ ছিল, ভারতবর্ষ হিন্দুস্তান বলছে
তার সেরা ফল হচ্ছে আম। এবং আমার এটা জানা ছিল না, আপনারা বোধহয় জানেন কিনা, আমাদের সরকার নাকি আম গাছকে জাতীয় গাছ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু কাঁঠাল জাতীয় জাতীয় ফল, গাছ গাছ হচ্ছে আম। আম গাছকে স্বীকৃতি দিয়েছে সরকার যে আম গাছ হচ্ছে আমাদের জাতীয় গাছ। এটা একটা। লিচু, হ্যাঁ লিচু যেমন স্বাদে গন্ধে রূপে গুণে লিচুর তুলনা ভার, থোকায় থোকায় লিচু ধরে কি সুন্দর বাহার। লিচুর যেমন রূপগত বর্ণনা করেছেন, তেমনি তার কতটা মিষ্টি কতটা সুন্দর সেটাও বলার চেষ্টা করেছেন এখানে লিখছেন তিনি। এবং আমাদের তো রংপুর বললে কি দিনাজপুরে লিচু ছাড়া নাই, আমাদের গাছের লিচু কোথায় আমি জানি না, কিন্তু বাজারে গেলে সবাই ডাকে আসেন দিনাজপুরে লিচু, দিনাজপুরে লিচু বলো। এবং এখানে এখন তো আবার ব্রি জাতীয় কিছু লিচু বের হয়েছে, হ্যাঁ তারপরে মাদ্রাজি লিচু, বোম্বাই লিচু, এগুলো কিন্তু সারা জায়গায় পাওয়া যায়। আমাদের এখানে কিছু ভ্যারাইটি এখানে আমাদের আছে। আতা নিয়ে বলা হয়েছে, আতা গাছে তোতা পাখি যায় না দেখা আর, আতার তাতে বয়েই গেল আতার মজাই সার। আতার মজাটাই মূল, তোতা পাখি থাক না থাক সেটা দেখার কোনো কারণ সেখানে নেই। আমি একটু সংক্ষিপ্তই করি, কারণ যেহেতু খাবার বিষয় আছে, আনারসের বিষয় আছে, হ্যাঁ সবাই খাবে অপেক্ষা করো। আমি ওই যে জায়গাটা একটু বলি যে কাঁঠাল জাতীয় ফল, এই ফল খেতে আমরা খুব ভালোবাসি এবং এটাকে বলা হয় গরিবের ফল, গরিবের আহার। মানে গ্রামের মানুষ কিছু পোয়া কাঁঠাল পান্ডাবান্দি খেয়ে দিনের অধিকাংশ সময় কাটিয়ে দেয় এবং এই কাঁঠাল তাদের একটা প্রধান খাদ্য। কখনো কখনো যখন এই সিজনটা থাকে তখন এটা তার প্রধান একটা খাদ্য হিসেবে এবং এই কাঁঠাল নানাভাবে খাওয়া যায়। যেমন যখন কাঁচা দম সবজি হিসেবে খাওয়া যায়, পাকলে দুধ ভাত দিয়ে খাওয়া যায়, মুড়ি দিয়ে খাওয়া যায়, খই দিয়ে খাওয়া যায়, নানানভাবে এটা খাওয়া যায়। এমন এই কারণে, এবং এত বড় ফল পৃথিবীতে নাকি না, কাঁঠালটা যত বড় ফল পৃথিবীতে এত বড় ফল আসলে পাওয়া যায় না। আমি শেষ করব যে কাঁঠালের একটি মজার গল্প দিয়ে। জসিমউদ্দিনের বাঙালির হাসির গল্পে সেই জায়গায় একটা খুব মজার গল্প আছে, ভায়া কাঁঠাল খায়া। তো সেই গল্পটা সংক্ষিপ্ত এরকম যে এক কাবলিওয়ালা বাংলাদেশে এসছে বা হিন্দুস্তানে এসছে, আসার পরে দেখে যে কাঁঠাল খুব গন্ধ, যেটা যে উনি বললেন যে কালকে কাঁঠাল পাওয়ার পরে খাটের নিচে রাখছে না, কোথায় রাখছে, এত গন্ধ যান রসনা ভাত বাঁধছে না, ভাত ভেঙে গেছে, মানে সেরকম অবস্থা। তো সেই জায়গা থেকে কাবলিওয়ালা ভাবলো এটা খেতে হবে, সে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে মানে ফাটায় নিয়ে তারপরে কাবলিওয়ালা কিন্তু বিরাট দাড়ি, অনেক বড় দাড়ি, তার মোষ টোষ ভর্তি। এখন সে এমন খাওয়া শুরু করলো, সব খাওয়ার পরে দেখে যে শুধু আঠা ছাড়া কিছু নাই, আঠার মুছে না, সব চতুর্দিকে আঠা। কারণ আমরা তো যত্ন করে, আমরা ছোটবেলা দেখছি ছটির পাতা, সুতির পাতা মুছে 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 আটাটা পরিষ্কার করে তারপরে তারপরে সরষের তেল দিয়ে কখনো কখনো এটাকে পরিষ্কার করে। ওটা তো কিছু জানে না। খাওয়ার পরে তার তো খুব খারাপ অবস্থা, সে হাওয়া করতে পারে না ঠিক মতো, অন্য খাবার খেতে পারে না, সারা রাত ঘুম নাই। পরের দিন একটা তরুণের সাথে দেখা হয়েছে, তাকে জিজ্ঞেস করছে যে এই কাঁঠাল খায়া তো আঠা লাগিয়ে কি করে কা ওদের ভাষা তো ভয়কা টয়কা বলতে আমার কিছু নেই, ওরকম বলার। বলছে যে ঠিক আছে, তুমি গিয়ে ওটার মধ্যে ছাই লাগাও, ভালো করে ছাই লাগালে ও আঠা তোমার চলে যাবে। এখন তারপরে সে ছাই লাগানোর পরে যে এমন অবস্থা, এত আঠা শক্ত হয়ে গেল, আরো তো খারাপ অবস্থা, সে তো ভাতও খেতে পারে না। তখন এই সম্পর্কে একটু বড় আছে, কিছু বাদ দিয়ে গেলাম। তখন এক বয়োবৃদ্ধের কাছে গিয়ে বললো যে আমার তো এই অবস্থা, কাঁঠাল খেয়েছি, কাঁঠাল খাওয়ার পরে তো এই হবে। তখন বললো যে আপনার কাজ করেন, এই দাঁড়িয়ে আমার কোনো ভুল হয় না, এটা সম্ভব না। আপনি আপনার দোকানে যান, গিয়ে এই সব কিছু দাড়ি কেটে ফেলবেন, মোষ কেটে ফেলেন। বেচারা আর কি করে, তখন বাধ্য হয়ে গিয়ে কাঁঠালের ওই সেই দাড়ি, কাঁঠালো দাড়ি, এটাকে ফেলার জন্য নাপিতের দোকানে গিয়ে সমস্ত কিছু কেটে ফেললো। এবং কেটে ফেলার পরে কাবুলের ধারণা হলো যাদের দাড়ি নাই সবাই ঠিক কাঁঠাল খেয়েছে, ওদের দাড়ি কেন নাই, কেন দাড়ি রাখা গেল আমার মতো, ওদের তো ভয় আছে যে কাঁঠাল খেতে দাড়িতে কাঁঠাল লাগে এবং সেই জন্য সবাই দাড়ি কাঁঠাল। তো ওরকম রাস্তা দিয়ে হাঁটে, দেখে যে মানুষজনের দাড়ি নাই, দেখলে জিজ্ঞাসা করে ভাইয়া আপ কাঁঠাল খাইছে, আপ কাঁঠাল খায়া। এই হচ্ছে গল্প, কাঁঠালের গল্প, আমাদের জাতীয় ফল। সবাই ভালো থাকবেন, আমাদের ফলের আস্বাদ আজকে ভালো আস্বাদিত হোক। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ।